ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। এদিকে গতরাতে সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠক করছেন ৭ কলেজের অধ্যক্ষরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। নূর হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের আচরণকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার প্রেক্ষিতে দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা বারবার বলেছি, এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের সাথে সংঘাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে, অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে, হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা সহ ৬ দফা দাবিতে ৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। ৪ ঘণ্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘণ্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘণ্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এর ঠিক পরপরই পূর্ব নির্ধারিত সময়ে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে সভায় বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে গতকাল রাতে এক বিবৃতিতে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাবি ভিসি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীদের অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এসব বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তো ৭ কলেজের অধ্যক্ষের বৈঠক হচ্ছে, তো এ নিয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। অধ্যক্ষ যারা রয়েছেন, প্রিন্সিপাল যারা রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে তাদের সেই বৈঠকটি শুরু হয়েছে, যেটি গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। সেই বৈঠকটি দুপুর ১:৩০ পর্যন্ত একটানা চলে। তারপরে নামাজ এবং অন্যান্য বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে ১৫ থেকে ২০ মিনিট পরে আবার শুরু হয়। এখনও সেই বৈঠকটি চলছে এবং সেই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের যে দীর্ঘদিনের সংকট, সেই সামগ্রিক সংকট নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এবং ৭ কলেজের শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি জানিয়েছে, এই ৬ দফা সহ সামগ্রিক বিষয়ে করণীয় কী হবে এবং এই সমস্ত সংকটের সমাধান আসলে কোন পথে হবে সেসব নিয়ে এখনও আলোচনা হচ্ছে। এবং আলোচনা শেষ হলে, অর্থাৎ ওই বৈঠকটি শেষ হলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এখানে উপাচার্যের পক্ষ থেকে এবং ৭ কলেজের পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে আলোচনা আসলে কি ফল এসেছে সেটি জানানো হবে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে একটি কর্মসূচি ছিল, ঢাকা ব্লকেট কর্মসূচি, এবং সেখানে
ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে এবং ঢাকা কলেজের পক্ষ থেকে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করবার কথা ছিল, কিন্তু সকালে জনদুর্ভোগ এড়াবার জন্য ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করে নেন এবং তারা তাদের যে প্রশাসন আছে, 7 কলেজের অধ্যক্ষ যারা রয়েছেন এবং তাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন। সেই বৈঠকে তারা 6 দফার একটি দাবিনামা পেশ করেন এবং পরবর্তী সময়ে দুপুর 12টার দিকে সেটি আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান। সেখানে উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হামলা করেছে বা যে উদ্ভূত ঘটনা ঘটেছে সেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে রাস্তাগুলো দীর্ঘদিন ধরে বা বেশ কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছে সেই রাস্তাগুলো যাতে খুলে দেওয়া হয় সেই দাবিও 7 কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা বলেছেন আজকে বিকেল 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে তাদের সম্পর্ক রয়েছে অধিভুক্তির, সেই সম্পর্কটি বাতিল করে তাদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার দাবিতে তারা যে আন্দোলনটি করে আসছেন সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার যে রূপরেখা সেটি বিকেল 4টার মধ্যে জানাতে হবে এবং এর জন্য প্রয়োজনে আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ সহ অন্যান্য যে উপদেষ্টারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের সবার সঙ্গে বৈঠক করে আজকের মধ্যে তাদেরকে একটি সমাধানের বার্তা দিতে হবে। এবং একই সঙ্গে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন এবং যাকে পুলিশের পক্ষ থেকে, পুলিশের দিক থেকেই আহত করা হয়েছে বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাবি করেছেন। সেই রাকিবকে কেন মারা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত ছিলেন সে সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায় রয়েছি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং দুপক্ষের কোনো অবস্থানও আমরা দেখতে পাইনি, পাল্টাপাল্টি অবস্থানও আমরা দেখতে পাইনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিউ মার্কেট এবং নীলক্ষেতের যে এলাকাটি রয়েছে সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য তারা তাদের যে সতর্ক অবস্থান সেটি বজায় রেখেছেন। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অধিভুক্ত কলেজগুলোর সব ধরনের ক্লাস পরীক্ষা এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং পরবর্তী কি হবে সেটি আমরা বিকেল 4টায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানতে পারবো। এবং একই সঙ্গে এই যে মিটিংটি উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের চলছে সেটি শেষ হবার পরও এই সংকটের কি সমাধান আসছে সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। শাওন। এতক্ষণ জানছিলেন বৈঠকের সর্বশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। এ বছর থেকে আর 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতের ঘটনা নিয়ে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবিতে 4 ঘণ্টার আলটিমেটাম দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে জানাতে পরদিন ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িত শিক্ষার্থী ও পুলিশের বিচার সহ 6 দফা দাবি জানান অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এর ঠিক পরপরই পূর্ব নির্ধারিত সময়ে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান এবছর থেকেই 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে।
যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া এদিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়। এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছেন এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রতিরোধে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পরিস্থিতি সামাল দিতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ না করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার রাতে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। সেখান থেকে বেরিয়ে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন তারা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে উত্তেজনা। এমন পরিস্থিতিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ না করে আন্দোলন করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান মিলবে বলেও আশাবাদ তার। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো দিয়ে একটা ভুল হতে পারে। পরিস্থিতি সামাল দিতে রোববার রাতে স্বল্প পরিমাণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমিরের সাক্ষাতের 1 সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলার স্বাভাবিক করা সহ 10 দফার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন ও বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 21 জানুয়ারি বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের সেই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াতে আমিরের বৈঠকের 1 সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। এ সময় মহাসচিব জানান, বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কোনো কথা বলবে না। আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সুন্দর দেশ গঠনে দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, বিএনপির সাথে আগামীতেও চলবে আলোচনা। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আগামী 1 বছরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রত্যাশা দল দুটির।
ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবার সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান কর্মসূচি থেকে তারা এ আলটিমেটাম দেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ সহ 6 দফা দাবিতে চলতি মাসের 19 তারিখ থেকে অবস্থান কর্মসূচি পালন করছে মাদ্রাসা শিক্ষকরা। টানা 9ম দিনের অবস্থান কর্মসূচির পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই, তাই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। পাশাপাশি রোববারের পুলিশি হামলার তীব্র নিন্দা জানান তারা। জাতীয়করণ নিয়ে যাবো, নাহলে নিজের জীবন শেষ করে দিয়ে যাবো। জীবনের দরকার নাই, যে জীবনের দাম নাই ওই জীবনে বেঁচে থাকারও কোনো দরকার নাই। এখন লজ্জাবোধ হয় নিজের শিক্ষিকা হিসাবে পরিচয় দিতে। ভিক্ষুক হিসাবে ভালো, শিক্ষার শিক্ষিকা হিসাবে ভালো না। আমরা বৈষম্য শিকার, আমরা বাধ্য হয়ে আন্দোলনে যেহেতু নেমেছি, আর ফুটে যেহেতু আমাদের শিক্ষক মূলমতি শিক্ষকের রক্ত ঝরেছে রাজপথে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেভাবে প্রাথমিক শিক্ষা সরকারিকরণ করা হয়েছে, আমাদেরকেও যেন সরকারিকরণ করা হয় এবং জাতীয়করণ করা হয়। 24 ঘন্টার মধ্যে সরকার দাবি দেওয়া মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। 2013 সালে 26,150 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। এর মধ্যে বেসরকারি ছিল, স্যাটেলাইট ছিল, কমিউনিটি ছিল। আমাদের ইবতেদায়ী মাদ্রাসা তখন জাতীয়করণ করা হয়নি। এই জন্য আমাদের এখন কথা, আমরা একমুখী শিক্ষা দান করছি। আমাদের ক্লাস, আমাদের সব কিছু রুটিন এক, সময় ছুটির সময় এক, 10টায় যাই, 4টায় ছুটি, আমরা সব কিছু এক। অতএব আমরা এখন জাতীয়করণ চাই। আমাদের অন্য কোনো দাবি নাই, এখন এক দফা দাবি জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমরা কোনো দাবি মানে নেব না। আর আমাদের যতদিন জাতীয়করণ ঘোষণা হবে অনির্দিষ্টকালের জন্য চলবে। আগামীকাল দুপুর 2টার ভিতরে যদি শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, আগামীকাল দুপুর 2টায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ন্যায় বিচারের স্বার্থে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। আইনি লড়াইয়ে কাজের মাধ্যমে নিজের নিরপেক্ষতার প্রমাণ দেবেন বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর 5 মাসের মাথায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আরও 8 জনের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণহত্যার দায়ে পলাতক শেখ হাসিনাকে ফেরত চেয়ে মাসখানেক আগে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। তবে ফেরত দেয়া নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে দেখা করেন তার পরামর্শক ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। ন্যায় বিচারের পক্ষে থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত ভারতের বলে মন্তব্য করেন টবি। এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে ব্রিটিশ আইনজীবী বলেন, কাজেই মিলবে প্রমাণ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমি এবং চিফ প্রসিকিউটর ইন্টারপোলের সাথে কাজ করেছি। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে, তবে বাংলাদেশ এক্ষেত্রে ভারতকে জোর করতে পারে না। কিন্তু আমি আশাবাদী শেখ হাসিনা দেশে এসে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে ভারতের উপর যে তারা ন্যায় বিচারের পক্ষে থাকবেন নাকি দায় মুক্তি নেবে। The fact that I prosecute in one court and defend in another does not mean that I am lacking impartiality. আমি একজন আইনজীবী, আমার কাজ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার মাধ্যমে কাজ এগিয়ে নেয়া। আমি আগে কোন পক্ষে বা পদে কাজ করেছি সেটি এখানে বিবেচ্য নয়। আমার কাজের প্রমাণ হবে আদালতে। Impartiality. You can judge me on the job that we do, not on what I've done before. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে, তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেক আউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেওয়ার সেটা যাতে সে নিতে পারে। জানানো হয়, নতুন করে আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক সচিব মহিবুল হক সহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি ও জালিয়াতের মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাবার অভিযোগ রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৩টি বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের যোগ্যতা না থাকা সত্ত্বেও অযোগ্য ঠিকাদার নিয়োগ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা অনিয়মের মাধ্যমে তারিক সিদ্দিকী সহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ আজ একটি মামলা রুজু হয়েছে। দুদক মহাপরিচালক জানান, কিসের ভিত্তিতে ডক্টর জাফর ইকবাল গত জাতীয় নির্বাচনে ইভিএম মেশিনগুলোর মান নির্ধারণ করেছিলেন তা খতিয়ে দেখা হবে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে কিংবা ঘরে বিশেষ ইবাদত বন্দেগী পালন করছেন। ইসলাম ধর্মে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬২০ খ্রিস্টাব্দে ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মেরাজ গমন করেন। এর মধ্য দিয়েই দৈনিক ৫ ওয়াক্তের সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ হয়। এই রাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায় ইবাদত বন্দেগীর মাধ্যমে। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এবং দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। বিগত সরকারের সময় রাজস্ব ও বিদেশি অর্থের অপচয় করা হয়েছে অহেতুক প্রকল্পের নামে। এতে চাপ বেড়েছে দেশে বিনিয়োগ ও ব্যবসা পরিস্থিতির উপর। এনবিআর সংস্কার নিয়ে আয়োজিত এক বৈঠকে এমন কথা উঠে আসে। সকালে আইসিএবি কার্যালয়ে আইসিএবি ইআরএফ আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত দিনে প্রকল্পের অর্থে যোগান দিতে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছিল সরকার। তাই যৌক্তিক পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরামর্শ দেন। এনবিআর এর সংস্কার পরিকল্পনা তুলে ধরেন সংস্কার কমিটির সদস্যরা। বলেন, বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার, তবে সব পর্যায়ে একসাথে অটোমেশন করতে না পারলে প্রকৃত সুফল মিলবে না। যে রাজস্ব নীতি সংস্কার আর রাজস্ব প্রশাসন সংস্কার, এই দুটোকে একসাথে করে প্রায় 24% অফ আওয়ার বিষয়গুলো কাভার হয়ে যাবে যদি আমরা সেপারেশনের ব্যাপারে খুব ক্লিয়ার করে বলতে পারি। দ্বিতীয় বিষয় আমরা বেছে নিয়েছি ডিজিটাইজেশন। এইটাকেও যদি আমরা ঠিক মতন ভালোভাবে সাজেশন দিয়ে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি মনে করি অ্যানাদার প্রায় 47% অফ ইস্যুস ওটা রিজলভ হয়ে যাবে, বিষয়গুলো হয়ে যাবে, সংস্কারগুলো হয়ে যাবে।